জি আসসালামু আলাইকুম স্যার, আমি ফুড ফ্রেন্ড থেকে বলতেছি। আপনার একটা পার্সেল ছিল, যে লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে কি চলে আসবো? জি স্যার, আমি একটা মেয়ে আর আমি ডেলিভারি দিতে আসছি। কি রে, এত দেরি করলি যে? কাজ বেশি ছিল, ওভারটাইম করছি মা। এত রাত পর্যন্ত বাইরে থাকলে আমাদের তো চিন্তা হয়, আর তাছাড়া আশেপাশের মানুষজন আজে বাজে কথা বলে। শোনো মা, এই যে মানুষগুলো আজে বাজে কথা বলে তারা আমাদেরকে একবেলাও খাবার দিবে, সেটা টেনশন নিতে হয় আমার। তার উপর তোমাদের দুজনের আবার লাগে কাদা কাদা ওষুধ। এরপরে কথা শোনাতে আসে, তাদেরকে বলবা তোমাদেরকে যেন 2 কেজি চাল অথবা 2 পাতা ওষুধ দিয়ে তারপরে কথা শোনায়। ভাইয়া আমার এই অর্ডারটা ছিল। অর্ডারটি রেডি হতে একটু সময় লাগবে। এক্সকিউজ মি, আপনি কি এই রেস্টুরেন্টে প্রায় আসেন? হ্যাঁ। এই রেস্টুরেন্টের খাবার কেমন লাগে? ভালো? আমি আসলে খাই নাই কখনো, আমি ফুড ডেলিভারি করি, এবার পিক করতে আসছি। আপনি ফুড ডেলিভারি করেন? আপনার সাথে পরিচয় হয়ে, আমি লাইলা ইয়াসমিন, এই রেস্টুরেন্টের মালিক। আমি সোহানা। আমি আসলে ভীষণ অবাক হয়েছি, আমি এই রেস্টুরেন্ট ব্যবসায় আছি অত জানতামই না যে মেয়েরা ফুড ডেলিভারি করে। তোমাকে চা কফি কিছু অফার করি? না না না, আমি কিছু খাবো না। এই অফার করছেন এটাই অনেক, সচরাচর তো ভালো ব্যবহার কেউ আমার সাথে করে না। আই নো দ্যাট। আসলে তোমার এই পেশাকে সবাই স্বাভাবিকভাবে নেবে না সেটা আমি জানি, আর এটাও জানি যে তোমার এই পেশায় আসার পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে। গল্প তো আছে, তোমার গল্পটা খুব শুনতে ইচ্ছে করছে, শুরু করো। ইন্টারমিডিয়েট শুদ্ধ পাস করছি, হঠাৎ করে মামা আমার জন্য একটা প্রপোজাল নিয়ে আসলো, ইঞ্জিনিয়ার। ছেলে নিজে একটা আইটি ফার্ম দিয়ে বসছে। আম্মু অনেক খবর টবর নিছে, এবং খবর নিয়ে আম্মুর মনে হয়েছে যে এর চেয়ে ভালো সংসার আমার পক্ষে পাওয়া কঠিন। আরে কই যাও? চলো না, দেখো তোমাকে কই নিয়ে যায়। আর একটু, আর অল্প কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকো। কেমন সারপ্রাইজ? বলে দিলে তো সারপ্রাইজটা সারপ্রাইজ থাকলো না। এবার চোখ খুলো। কেমন দিলাম সারপ্রাইজ? এটা আমাদের গাড়ি। একটা রিকোয়েস্ট করবো, আমি না একদম সাধারণ ঘরের, এসব গাড়ি ঘোড়ায় চড়ার অভ্যাস নেই, দরকার নেই। তুমি যখন ইচ্ছা গাড়ি থেকে আমাকে নামিয়ে নিতে পারো, কিন্তু প্লিজ কখন তোমার জীবন থেকে আমাকে নামিয়ে দিও। আচ্ছা যাও, দেবো না। প্রমিস? প্রমিস। এবার চলো একটু ঘুরি। তানভীরের একটা দুর্দান্ত প্রতিভা ছিল, ও তো জগতের সবচেয়ে বড় প্রতিভা, টাকা বানানো। অল্প বয়সেই অনেক টাকার মালিক হয়ে যায় সে। টাকা হচ্ছে চাক্ষুষ ম্যাজিক, মানুষকে আমূল পাল্টায় দেয়। আমার সুখ পারলো, অবশ্য তখনও বুঝি নাই টাকা যেমন মানুষকে সুখী করে, টাকাই আবার কেড়ে নেয় শান্তি। মা কি হয়েছে? খারাপ করে আসো কেন? চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে, এটা দেখে তোর বসে থাকতে পারি? তোর কথা শুনিস আমার? মানা করছিলাম না মেয়েরা বিয়া করিস না? মেয়েরা লেখাপড়া নাই, বংশ নাই, বাপ নাই, বিয়া করলি কাদা চামড়া দেখ। চা হওয়ার তা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন হইতেছেটা কি? এই যে তুই ব্যবসা বাড়াইতেছ, কারি কারি টাকা বানাইতেছস, খাইবো না কেডা? আছে বংশে কেউ? বংশের বাতি জ্বলছে, 60টা বছর হয়েছে বিয়া করছস, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোনো নাম গন্ধই নাই। আরে আমার কি মনে হয় জানোস, ওই মাইয়া তলে তলে কোনো ওষুধ খায়, তাহলে বাচ্চা কাচ্চা কেন হয় না? একটা কাজ কর, ওরে টেস্ট করা, দেখিস কিছু ভালো আছে, তাহলে বুঝবি ঠান্ডা বাস। আর যদি দেখিস কিছু ঠিক নাই, এই বাঞ্জা মাইয়া নিয়ে তুই সংসার করবি না কি করবি এটা তুই ভালো বুঝোস। আমি চিন্তায় আছি, আমার বংশ নেই। অ্যাকচুয়ালি রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, তবে একটা কথা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার ওয়াইফ কনসিভ করতে পারবেন, এমন কিছু অ্যাডভান্সড ট্রিটমেন্ট আছে যাতে করে পজিটিভ রেজাল্ট আনা সম্ভব। ট্রিটমেন্টের মাধ্যমে কি 100% রেজাল্ট পাওয়া যাবে? 100% সিউরিটি দিয়ে তার কথা বলা যায় না, তো আমি আশাবাদী আপনারা চান আমরা ফার্দার ট্রিটমেন্টে যেতে পারি। চলো না আমরা একবার ডাক্তারের কাছে যাই। আরেকবার ডাক্তারের কাছে গিয়ে কি হবে? তুমি কি নিজে বাচ্চা চাও না? কি একই কথা বারবার বলতেছো? চুপ করো তো। তানভীর চোখের সামনে ধীরে ধীরে বদলায় যেত, চেনা মানুষটা হয়ে গেল একদম অচেনা। তানভীর এখন সময় না। না তানভীর, আজকে তোমার আমার কথা শুনতে হবে। কি কথা? তুমি কি চাও? আমি যা চাই সেটা দিতে পারবে না, যেহেতু তো কথা কম বলে শান্তিতে থাকতে দাও। বাচ্চাই তো চাইছো না, তো ডাক্তারের কাছে চলো, ডাক্তার তো বলছে ট্রিটমেন্ট করলে ঠিক হওয়ার চান্সেস। ডাক্তারের কথা বলে আমাকে আর বোকা বানানোর দরকার নেই। বাচ্চার প্রয়োজন সেটা নেওয়া যাবে, দরকার একটা বিয়ে করবো। হোয়াট? প্রয়োজন বলে তাই করবো, আর করতে গিয়ে অন্তত তোমার পায়ে পড়ে অনুমতি যাবো না। আর ইউ সিরিয়াস? বুঝতেছো তুমি কি বলতেছো? সব বুঝে শুনে বলতেছি। ফাইন, তুমি আরেকটা বিয়ে করতে চাইলে তোমার আগে আমাকে ডিভোর্স দিতে হবে। একটা বিয়ে না করেও তোমাকে ডিভোর্স দেওয়া যাবে, ইভেন তুমি চাইলে এখনই দেওয়া যাবে। এই মুহূর্তে তোমার বাসা থেকে বের হয়ে যাও। যাও, দরজা তো খোলা। তুমি কি ভাবছো আমি তোমাকে পায়ে পড়ে ফিরাবো? চলে যেতে চাইলে চলে যাও। তানভীর কথা রাখে দেয়, তার জীবনের গাড়ি থেকে মাঝপথে আমাকে নামায় দিল। যেই সংসার আমি শুরু করছিলাম উৎসবের আমেজে, সেই সংসার থেকে বের হয়ে গেছি একদম বিপন্ন ভাবে। শোনো না, তোর একটা চিঠি আসছে। কিসের চিঠি? ডিভোর্স লেটার। আজকে 520 টাকা সহ আমার হয়েছে মোট 11,560 টাকা। তুমি নির্দিষ্ট সময়ের ভিতরে টাকা দিতে না পারলে আমার পক্ষে আর বাকি অসম্ভব। আপু একটা কথা বলি, তোমার কাছে কি 500 টাকা হবে? স্কুলে পিকনিক, সবাই যাবে। মাকে বলেছিলাম কিন্তু মা বললো মার কাছে টাকা নেই। আমার মনে হচ্ছিল রঙিন দুনিয়া থেকে আমি হঠাৎ করে সাদা কালো দুনিয়ায় মুখ থুবড়ে পড়ছি। তানভীরের সংসারে যেখানে দিনে দিনে সবকিছু বাড়তেছে, এখানে এসে দেখি শুধু অভাব আর অভাব। বিলাসিতার জীবনে আমি অভ্যস্ত হয়েছিলাম ঠিক, কিন্তু অভাবে আমার আপত্তি ছিল না। আমার বাবা মারা গেছেন, ব্যাংকে যতটুকু টাকা রাখছিল মা এটা দিয়ে কোনো রকম সংসার চলতেছে, কিন্তু সেই টাকাটাও দিনে দিনে ফুরায় আসতেছিল। আমাকে কিছু একটা করতে হবে, আমি এটা বুঝতে পারতেছিলাম, কিন্তু কি সেটা কোনোভাবে ভেবে উঠতে পারি নাই।
আপু শোনো না, তুমি না আমার সাইকেলটা বিক্রি করে দাও। আমার তো সাইকেল লাগে না, বলে তো হেঁটেও যাওয়া যায়। তোর সাইকেল বিক্রি করে নিজের কাছে টাকা রাখ। আমি টাকা দিয়ে কি করবো? তার চেয়ে ভালো তুমি ফুড ফ্রেন্ডের একটা রেস্টুরেন্ট থেকে তোকে একটা চিকেন ফ্রাই খাওয়ালেই হবে। আইডিয়া পাইছি, তোর সাইকেল বিক্রি না করে তোকে চিকেন খাওয়াতে পারবো। শুরু হলো আমার নতুন এক জীবন, ফুড ডেলিভারি। যে সাময়িক সমস্যা কাটায় উঠলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম কি মানুষের সমস্যার শেষ নাই। এই শহরের মানুষ সবকিছু দেখে অবাক হয়, আমাকে দেখে অবাক হইলো। দেখে বুঝতাম একটা মেয়ের রাইডিং এ তাদের অনেক আপত্তি। রাস্তাঘাটে কিছু টিজেরও শিকার হলাম। লোকের কথা গায়ে মাখলে তো পেট ভরবে না। মাঝে মধ্যে ক্লান্ত লাগতো ভীষণ, কিন্তু আমার মা আর বোনটার কথা ভেবে আমার ক্লান্তি আমি কাটাইনি। মেয়েটাকে ঘরে বসে রাখছো, বিয়ে দিতে হবে না, এভাবে জীবন কাটবে। আগের বিয়েটা তো ঘটকালি তুই করছিলি, কার দোষে বিয়েটা ভাঙছে তুই জানিস না? তোমার মেয়ের দোষে ভাঙছে। মাঝরাত্রে হাজবেন্ডের বাসা থেকে চলে আসলো না। তোর সাথে ঝগড়া করার মতো শক্তি এখন আমার নাই। কি কাজে আসছিস সেটা বল। ওর জন্য আমি ছেলে দেখছি, যেহেতু একবার ডিভোর্স হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে প্রবলেম রয়েছে, কনফার্ম ব্যাচেলার তো পারবে না, হয়তো ডিভোর্সি একটু বয়স্ক পাওয়া যেতে পারে। সমস্যা কি? সমস্যা তো নেই, যদি ছেলে ভালো হয়। তোমার কোনো বাড়ি বোঝা হয়ে থাকলো না, পাত্তুস তো করা গেল। মামা, আমি ভাবতেছি বিয়েটা করে ফেলবো। তোমার কাছে কোনো ছেলের সন্ধান আছে? হ্যাঁ আছে তো, আছে তো। ছবি দেখাও তো। যাক, আমার আইডিয়াটা মিস হলো না। কিসের আইডিয়া? তুমি যে একটা ইতরের প্রস্তাব নিয়ে আসছো, এই আইডিয়া। মুখ সামনে কথা বল। তুমি তানভীরের কাছ থেকে ঘটকালি করার সময় 1 লাখ টাকা নিছো, ফেরত দাও নাই। তোমার কারণে তানভীর আমাকে লোভী ভাবছে। আর এই যে ইতরের প্রস্তাব নিয়ে আসছো, এই ছেলে প্রতিদিন রাতে আমাকে উল্টাপাল্টা আজে বাজে মেসেজ পাঠায়। রতনের রতন চিনে আর ইতরে চিনে ইতর। এই প্রস্তাব বানানোর জন্য কয় টাকা দিছো তুমি? তোমার মেয়ের বিয়ে ভাঙে কেন দেখছো? আমার মেয়ের নামে কলঙ্ক দেওয়ার জন্য আমার বাড়িতে আসছি। বাইরে হয়ে যা এখন, আর কোনোদিন আসবে না। বাইরে আসবো না আর কোনোদিন। এই মেয়ের চেহারা দেখলে আমার সারা জীবন খারাপ যাবে। আমার কি ভুল ছিল? কিন্তু শুধু একটা বাচ্চাকে চাইছিলাম। ম্যাডাম আপনিই বলেন, আমার কি ভুল ছিল? তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি মেয়ে। একটু আগে তুমি বলে না ইতর চিনে দুঃখীকে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম তখন তোমার চোখ দেখে আমার মনে হয়েছিল তোমার ভেতরে একটা চাপা কষ্ট আছে। কষ্টটার সাথে আমি নিজেও পরিচিত। মানে আমিও নিঃসন্তান, আমাকেও একইভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পার্থক্য শুধু এইটুকু, আমার বাবা টাকা ছিল আর আমার ছিল শিক্ষা। সেই কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি। তোমাকে সরাসরি একটা অফার করতে চাই। আমি আরেকটা আউটলেট খুলতে যাচ্ছি, সেই আউটলেটের জন্য একটা ম্যানেজার দরকার। তুমি কি কাজটা করবে? আপনার কথা বুঝতে পারছি না। তোমার কাজ একই, মানুষকে খাওয়ানো। পার্থক্য শুধু এইটুকু, ডেলিভারি করবে না, তুমি রেস্টুরেন্টে বসে খাওয়াবে। কি রাজি? আপনি আমার সাথে মজা করছেন না তো? আপনি আমাকে বিশ্বাসই বা করবেন কেন? শোনো মেয়ে, এই দুঃখী ঠিক আছে, কিন্তু আমি একজন বিজনেসম্যান। আমার আবেগ আছে, কিন্তু সঙ্গে বিবেকও আছে। আর তুমি বিশ্বাসের কথা বলে না, এই কয়েকদিনে আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। ও বিশ্বাস নিয়ে কোনো কোশ্চেন না। কিন্তু আমার তো অভিজ্ঞতা নেই, শিক্ষাও নেই। আমি যদি আপনার লস করি? কিন্তু আমার বিশ্বাস লস করবে না, কারণ এটা হচ্ছে তোমার সাগর পাড়ি দেওয়ার ভেলা। আর শিক্ষার কথা বলছো, সেটা হয়ে যাবে। আর বাকি থাকে অভিজ্ঞতা। দুঃখে পড়ার অভিজ্ঞতার থেকে বড় কোনো অভিজ্ঞতা কি আছে? ম্যাডাম আপনি হঠাৎ? তোমার রেস্টুরেন্টে ট্রিট খেতে আসলাম। গুড জব সানা, তোমার উপর যে বিশ্বাসটা রেখেছিলাম সেটা ফুলফিল করেছো। থ্যাংক ইউ। তারপর নেক্সট প্ল্যান কি? ইচ্ছা আছে পড়াশোনাটা আবার শুরু করব। গ্রেট। সংসার নিয়ে কি ভাবছো? আমি স্রোতে গা ভাসিয়ে দিয়েছি ম্যাডাম। জীবন তো অনেক বড় একটা জার্নি। কেউ না কেউ কোনো না কোনো মোড়ে হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এমন কেউ যে স্ত্রীকে অপমান করে না, লোভী ভাবে না, হয়তো এমন কেউ আমার জন্য অপেক্ষা করছে। শোনো সোহানা, আমাদের জীবনটা বড় অদ্ভুত। আর আমরা যে পৃথিবীতে বাস করি সেটা বিচিত্র একটা পৃথিবী। আর আমি এটা বিলিভ করি যে খারাপ মানুষের থেকে ভালো মানুষ বেশি আছেন। আর এটাও বিশ্বাস করি যে এইরকম একজন ভালো মানুষের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।